বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে আমাদের 33 নাম্বার ক্লাস। আমরা শুরু করছিলাম রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেল রিপ্রোডাকশন শেষ করছি এবং ফিমেলের আমরা ইন্ট্রোডাকশন দেখছি। আজকে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ধারাবাহিক ইন্ট্রোডাকশন করছি, তারপরে টপিক আমরা দেখব। তারপরে আমাদের কি টপিক আছে আমরা দেখব হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হরমোনাল রেগুলেশন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা দেখব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে হরমোনাল যে রেগুলেশন আছে সেই জিনিসটা দেখব। হরমোনাল রেগুলেশন অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আজকে আমাদের ক্লাসটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে আমরা আজকের ক্লাসটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখব, ঠিক আছে? The female reproductive system includes all of the প্রথমে আমরা আগের ক্লাসে যে এটা দেখছিলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইন্টারনাল এক্সটার্নাল অর্গান, সেটা আমরা আগে দেখে তারপর আমরা সামনে শুরু করব। internal and external organs that help with reproduction. The internal sex organs are the ovaries, which are the female তাহলে প্রথমে আমরা দেখি যে ইন্টারনাল কি সেক্স অর্গান আছে, একদম ভিতরের দিকে থাকে। প্রথমগুলো হচ্ছে ওভারি, দুই পাশে থেকে ওভারি থাকে, যেটাকে ফিমেল কোনার বলা হয়। gonads, the fallopian tubes, which are two তারপর থাকে দুটাই দিকে দুটো ফেলিপিয়ান টিউব থাকে, যেটাকে ফেলিপিয়ান টিউব বলা হয়। সেটা আরেকটা নাম হচ্ছে সালফেনিক্স বা ওভারিয়ান টিউব। তিনটা নাম, একটা হচ্ছে ফেলিপিয়ান টিউব বা ওভারিয়ান টিউব বা সালফেনিক্স। তিনটা দুই পাশে ধরে ফেলিপিয়ান টিউব থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল সেক্স অর্গান ফিমেলের। muscular tubes that connect the ovaries to the uterus, and the uterus, which is a strong তারপরে থাকে হচ্ছে ইউটারাস, যেটা হচ্ছে একটা স্ট্রং মাসকুলার লেয়ার। muscular sac that the fetus can develop in. The neck of the uterus is called the cervix, and it protrudes into the vagina. তাহলে আমরা ইন্টারনাল কি পাইলাম? ইন্টারনাল থাকে হচ্ছে ওভারি, দুটো ওভারি থাকে, দুটো ফেলিপিয়ান টিউব থাকে, তারপরে একটা ওভারিতে ইউটারাস থাকে, দুটো ওভারি থাকে, দুটো ফেলিপিয়ান টিউব থাকে, একটা ইউটারাস থাকে, ইউটারাসের একটা সার্ভিক্স থাকে, আর থাকে ভ্যাজাইনা। এগুলো হচ্ছে ইন্টারনাল সেক্স অর্গান ফিমেল, যেটা আমরা গত ক্লাসে দেখছি। আজকে রিভিউ করে নেব, এটা বুঝতে সুবিধা হয়। At the opening of the vagina are the external sex organs, and these are usually just called the genitals, and they're in the vulva region. They include the labia, তারপরে দেখি এবার এক্সটার্নাল, যেটা বাইরের দিকে থাকে। কি থাকে? যে একটা লেবিয়া থাকে, the clitoris, and the mons pubis. ক্লাইটোরিস থাকে, মন্স পিবিস থাকে। তাহলে আমরা দেখলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কিছু থাকে ইন্টারনাল অর্গান, কিছু থাকে এক্সটার্নাল অর্গান। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্গান নিয়েই একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম গঠিত হয়। এখন আমরা দেখব যে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে একটা হরমোনাল রেগুলেশন, কিভাবে একটা হরমোন কিভাবে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে রেগুলেশন করে, যেটা আমরা মেইলে দেখছিলাম যে কিভাবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা হরমোন কিভাবে রেগুলেশন করতেছে। আজকে আমরা ফিমেলের দেখব যে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে অর্গানগুলো আছে, যে অর্গানগুলো ইন্টারনাল এক্সটার্নাল, সেই অর্গানের মধ্যে হরমোন কিভাবে প্রভাব ফেলতেছে এবং কিভাবে এখান থেকে এই যে আমাদের মূল টার্গেট হচ্ছে কি ওভারি থেকে একটা ওভাম তৈরি হচ্ছে, কি হরমোনের প্রভাব, সেটাই হচ্ছে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উদ্দেশ্য কি, যে ওভারি থেকে ওভাম তৈরি করা, কিভাবে ওভাম তৈরি হচ্ছে এবং এখানে কি কি হরমোন কাজ করতেছে সেটা আমরা দেখব। এবং তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মেনস্ট্রুয়াল সাইকেল, সেটার একটা কিছু আমরা দেখব নেক্সট ক্লাসে। আমরা আরো ডিটেইলসে করব। জাস্ট একটা মেনস্ট্রুয়াল সাইকেল মানে হচ্ছে যে একটা ফিমেলের যে পিউবার্টির পর থেকে মেনোপজ আগ পর্যন্ত প্রতি মান্থলি একটা সাইকেল হয়। সাইকেল মানে হচ্ছে তার মান্থলি একটা সাইকেল, সেই সাইকেলটা বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। যেমন প্রতি মান্থে একটা করে ওভাম, প্রতি মান্থে একদম ইচ মান্থে একটা করে ওভাম এখান থেকে ওভারি থেকে বের হয়। যে কোনো এক মান্থে এই পাশ থেকে এই পাশ থেকে বের হয়, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। কথা কি বুঝতে পারছো তোমরা? আমার কথা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। The ovaries are a pair of whitish organs about the size of walnuts. They're held in place slightly above and on either side of the uterus and fallopian tubes by ligaments. Specifically, there's the broad ligament, the ovarian ligament, and the suspensory ligament. তাহলে এখানে আমরা দেখতেছি যে দুই পাশে দুটো ওভারি থাকে এবং ওভারির আশেপাশে যে লিগামেন্ট থাকে, যেগুলো আমরা অ্যানাটমিতে ডিটেইলসে পড়ব।
যে স্ট্রাকচারে কি কি লিগামেন্ট থাকে। আমরা এখন যদি নামগুলো দেখি আর এর ডিটেইলস যে স্ট্রাকচারগুলো আছে যেটা আমরা যখন অ্যানাটমি করব, এই ইউটেরাস এই অ্যানাটমি যখন করব তখন আমরা এই এটার লিগামেন্টগুলো ভালো করে ডিটেইলসে বুঝবো। তো এখন আমরা শুধু নামগুলো শুনি। And the suspensory ligament is particularly important because the ovarian artery, ovarian vein, and ovarian nerve plexus pass through it to reach the ovary. If you slice the এবার আমরা একদম ভিতর থেকে আসি, একদম ওভারি থেকে শুরু করব যে ওভারি থেকে কিভাবে এই ডেভেলপমেন্ট হচ্ছে এবং কিভাবে এটা আমাদের ফার্টিলাইজেশনে কাজ করতেছে বা এখানে তার পরবর্তীতে কি হচ্ছে, যে প্রতি মান্থলি একটা ফিমেলের ওভারিতে কি ঘটতেছে সেটা আমরা দেখবো ডিটেইলসে। যে একটা ফিমেল তার যে পিউবার্টির পর, পিউবার্টির আগে কিন্তু হবে না, তো পিউবার্টি হবে তার যখন পিউবার্টি হবে সাধারণত বাংলাদেশে 12, 13, 14 বছর, তো এরকম বয়স যখন পিউবার্টি হবে, যখন পিউবার্টি হবে পিউবার্টির পর থেকে একদম মেনোপজ যতদিন পর্যন্ত তার এই রিপ্রোডাক্টিভ লাইফটা থাকবে, মেনোপজ মানে হচ্ছে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে গেল, ওই পর্যন্ত সময় তার প্রতি মাসে ওভারিতে কি ঘটনা ঘটবে সেই জিনিসটাই আমরা দেখবো আজকে, ঠিক আছে? তাহলে এই যে আমরা একটা ওভারি দেখতেছি, ওভারিতে কি ovary open and look at it, don't try this at home, there's an outer layer called the cortex, which has the ovarian follicles scattered throughout it, and an inner layer called the medulla, which contains most of the blood vessels and nerves. তাহলে আমরা ওভারি যদি দেখি, ওভারির ভিতরে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে আউটার লেয়ার, এই যে এই কালারটা সবুজ কালার, আউটার লেয়ার সেটাকে বলা হয় কর্টেক্স, আর এটা হচ্ছে ভিতরের লেয়ার ইনার লেয়ার সেটাকে বলা হয় মেডুলা। আর এই মেডুলার মধ্যে কি থাকে, নার্ভ সাপ্লাই, ব্লাড ভেসেল গুলো থাকে। কর্টেক্সে কিন্তু থাকে না, এই মেডুলার যে লেয়ার সেই লেয়ারের মধ্যে বিভিন্ন ব্লাড সাপ্লাই থাকে, কারণ এই ওভারিটাকে তো বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা অর্গানকে বেঁচে থাকতে হলে তার নার্ভ সাপ্লাই এবং ব্লাড সাপ্লাই লাগবে, কারণ তার ব্লাডের মাধ্যমেই তার যাবতীয় নিউট্রিশন গুলা, অক্সিজেন সবগুলো আসবে। তো ওভারির যে ব্লাড সাপ্লাই সেটা থাকে হচ্ছে ওভারির দুটো লেয়ার, একটা হচ্ছে কর্টেক্স, একটা মেডুলা। বাইরের যে লেয়ার সেটা হচ্ছে কর্টেক্স, আর ইনার লেয়ার সেটা হচ্ছে মেডুলা। সেই মেডুলার মধ্যে ব্লাড সাপ্লাই থাকে। আর কর্টেক্সে কি থাকে দেখি আমরা। At birth, the ovarian cortex has around 2 million follicles. That's roughly the population of Paris. And they're called the primordial follicles. তাহলে এই মেডুলার মধ্যে দেখলাম আমরা থাকে ব্লাড ভেসেল, নার্ভ সাপ্লাই, ব্লাড ভেসেল সেগুলো থাকে। আর এই কর্টেক্স, যে কর্টেক্স লেয়ার সেখানে থাকে ফলিকল। ফলিকল মানে হচ্ছে যেখান থেকে আমাদের একটা ওভাম ডেভেলপমেন্ট হবে, সেই ফলিকল গুলো থাকে। একটা ফিমেলের জন্মের সময় প্রায় 2 মিলিয়ন ফলিকল থাকে। তো এখানে এই একটা ফলিকল, এই একটা ফলিকলকে বড় করে দেখাচ্ছে, তো এটাকে বলা হয় প্রিমোরডিয়াল ফলিকল। মানে এই ফলিকলটাই একসময় ম্যাচিউর হয়ে প্রতি মান্থে এই ফলিকল থেকে এতগুলা 2 মিলিয়ন ফলিকল থেকে একটা মাত্র ফলিকল পুরোপুরি ম্যাচিউর হয়ে একটা ওভাম তৈরি হয়ে সেই ওভামটা ওভুলেশন হবে, ওভুলেশন হওয়ার পরে সেটা ফার্টিলাইজেশন হবে, হওয়ার পরে ওইখান থেকে আমাদের একটা বেবি তৈরি হবে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তো এই যে জিনিসটা হচ্ছে মূল, সেই মূল হচ্ছে ফলিকল। সেই একটা ফলিকল, সেই ফলিকলটাকে আমরা বড় করে দেখাচ্ছি, সেটাকে বলা হচ্ছে প্রিমোরডিয়াল ফলিকল। এটার মধ্যে আমরা কি কি থাকে দেখি। Each primordial follicle has a single immature sex cell called the primary oocyte at the core, and a layer of follicular cells surrounds this. তাহলে এই যে প্রিমোরডিয়াল ফলিকল সেটার মধ্যে একটা প্রাইমারি oocyte থাকে। oocyte মানে হচ্ছে যেখান থেকে এই একদম মূল যে সেলটা, এই সেলটা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদম শেষ পর্যায়ে যে ওভুলেশন হয় মানে ওভাম তৈরি হবে। আর এই oocyteর চারপাশে এরকম সারাউন্ডিং কিছু সেল থাকে, সেটাকে বলা হয় ফলিকুলার সেল। এই যে এরকম ফুলের মতো, সেটাকে ফলিকুলার সেল বলা হয়। তাহলে আমরা দেখতেছি যে একটা ওভারির মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মেডুলা, একটা হচ্ছে কর্টেক্স। তো কর্টেক্স এর মধ্যে থাকে হচ্ছে আমাদের ফলিকল। একটা ফিমেল জন্মের সময় 2 মিলিয়ন ফলিকল থাকে, 2 মিলিয়ন ফলিকল থাকে। আর মেডুলার মধ্যে থাকে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই। আর এই যে ফলিকল গুলা, এই ফলিকল গুলাই পরবর্তীতে বিভিন্ন প্রসিডিউর, বিভিন্ন ডিভিশন মাধ্যমে যখন পিউবার্টি হবে, পিউবার্টি হওয়ার পর থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মান্থলি এই ফলিকলটা ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হয়ে একটা ওভাম তৈরি হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? এখন কি মনে হচ্ছে? বুঝতে পারছি। কঠিন যদি মনে হয় তাহলে আমরা একটু প্রশ্ন করতে পারবো, সমস্যা নাই। তাহলে আমরা দেখি, তাহলে আমরা বললাম যে প্রিমোরডিয়াল ফলিকলের মধ্যে থাকে প্রাইমারি oocyte এবং চারপাশে থাকে এরকম ফুলের মতো, সেটাকে বলা হয় ফলিকুলার সেল। The primary oocyte has 46 chromosomes, but eventually it has to turn into a gamete with only 23 chromosomes.
To do this, the primary oocytes have to complete meiosis 1, and in a person's lifetime, only about 400 successfully do that. তাহলে কি হলো এই যে প্রাইমারি oocyte থাকবে যেটা একদম মূল সেটার মধ্যে 46 ক্রোমোজোম থাকে তার মধ্যে 44 মানে 22 জোড়া সেটা হচ্ছে অটোক্রোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে নরমালি যেটা হিউম্যান বডি থাকে সেটা তার পরবর্তীতে যখন প্রাইমারি oocyteটা সেল ডিভিশন হয় আমরা জানি মিউসিস 1 হয় মিউসিস 1 হচ্ছে কি একটা রাসমূলক বিভাজন মিউসিস ডিভিশন হলে কি হয় তার ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যায় অর্ধেক 23 ক্রোমোজোম হয় তার পরবর্তীতে সেটাকে গ্যামেট বলা হয় 22 ক্রোমোজোম কেন হয় কারণ এই যে এই প্রাইমারি oocyte ওভাম হবে ওভামের সাথে স্পার্ম মিলিত হবে তাহলে স্পার্মের মধ্যেও থাকবে 22 ক্রোমোজোম ওভামের 22 ক্রোমোজোম থাকবে তারপর দুটো মিলিত হয়ে আবার 46 ক্রোমোজোম তৈরি করে একটা নরমাল একটা আমাদের লাইফের একটা প্রসিডিউর হবে যদি এখানে যদি এরকম ক্রোমোজোম নাম্বারগুলো যদি চেঞ্জ না হতো কমে না যেত তাহলে কিছু 40 থাকতো তাহলে ওভামের 40 থাকতো স্পার্মের 40 থাকতো তাহলে একটা ব্যাপক একটা পরিবর্তন হচ্ছে সেজন্য এখানে কি হয় প্রথমে মিউসিস 1 হয় মিউসিস 1 হওয়ার পরে সেটা গ্যামেট হয় তো গ্যামেটের মধ্যে মিউসিস 1 হওয়ার কারণে 46 ক্রোমোজোম থেকে ক্রোমোজোমটা কমে 23 ক্রোমোজোম হয় আর এখানে বলা হচ্ছে যে একটা লাইফ টাইমে এই যে এখানে যতগুলো ফলিকল আছে প্রায় 2 মিলিয়ন ফলিকল তার মধ্যে থেকে মাত্র 400টা এই গ্যামেট তৈরি হতে পারে লাইফ সাইকেলে মানে 400টা গ্যামেট তৈরি হয় যে এই প্রাইমোরিয়াল ফলিকল ভাইয়া থেকে কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা যেটা কি বোঝা যাচ্ছে হ্যালো কথা কি বোঝা যাচ্ছে এবার ভাইয়া বোঝা যায়, এখন বোঝা যায় কিন্তু একটু হালকা ঝাপসা আসে। আমি তাহলে জোরে বলবো আমার আস্তে কথাগুলো আস্তে শোনা কথাগুলো আস্তে হয়ে যাচ্ছে আচ্ছা আমি জোরে কথা বলতে আচ্ছা তাহলে এখানে কি হলো যে প্রাইমারি যে সাইটটা আছে সেটা হচ্ছে 46 ক্রোমোজোম তার মধ্যে এখানে তাহলে আমরা 46 একটা হিউম্যান বডিতে যে কোনো সেলের মধ্যে 46 ক্রোমোজোম থাকে নরমালি একদম স্বাভাবিকভাবে তার মধ্যে থাকে 44 থাকে হচ্ছে অটোজোম আর 1 মানে 22 পেয়ার মানে দুটো থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম আর এই প্রাইমারি সাইটটা যখন মিউসিস 1 ওকে ডিভিশন হয় মিউসিস 1 ডিভিশন হওয়ার পরে কি হয় তার গ্যামেট তৈরি হয় গ্যামেটের মধ্যে থাকে তার বিভাজন যেহেতু মিউসিসটা হচ্ছে একটা আমরা পড়ে আসছি যে রাসমূলক বিভাজন সেজন্য এখানে যে ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যায় 23 ক্রোমোজোম হয় কারণ কি দেখা গেছে যে যে এই প্রাইমারি ওসাইট থেকে যে আমাদের পরবর্তীতে আমাদের ওভাম তৈরি হবে আর ওভামে থাকে হচ্ছে ওভামটা হচ্ছে ডিপ্লয়েড তার মধ্যে ক্রোমোজোম নাম্বার 23 থাকে আর এই ওভামটা একটা স্পার্মের সাথে মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয়ে একটা বেবি তৈরি করবে তাহলে কি হলো যে এখানে যদি আমাদের এই যদি ক্রোমোজোম নাম্বারটা যদি কমে না যায় তাহলে কি হতো একটা ব্যাপক পরিবর্তন হয়ে যাবে সেজন্য এখানে ক্রোমোজোম নাম্বারটা কমে যায় ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় তো এখানে অর্ধেক আসবে আমাদের ওভাম থেকে আর বাকি অর্ধেক আসবে স্পার্ম থেকে তাহলে মিলিত হয়ে আবার একটা নরমাল 46 ক্রোমোজোম হবে এতক্ষণ বুঝতে পারছো তোমরা জি ভাইয়া, এটা বুঝতে পারছি। This process of oocyte development follows that of follicular development, which can be broken into 3 stages. The first stage lasts তাহলে এই যে এখানে যে ফলিকল প্রথমে হচ্ছে আমাদের যে ফলিকল গুলো ছিল 2 মিলিয়ন ফলিকল একটা বার্থে একটা ফিমেলের বার্থের সময় 2 মিলিয়ন ফলিকল থাকে ওভারির মধ্যে তো প্রথমে এই ফলিকল গুলো ডেভেলপমেন্ট হবে তারপরে ওভুলেশন হবে তো ফলিকল গুলো তিনটা স্টেজে ডেভেলপমেন্ট হবে আমরা ফার্স্ট স্টেজটা দেখি from infancy to puberty, and during this stage, the primary oocyte remains stuck in the prophase step of meiosis 1. So, in other words, the cell is living but not dividing. তাহলে প্রথম স্টেজ হচ্ছে ইনফ্যান্সি টু পিউবার্টি মানে একটা মেয়ে জন্মগ্রহণ করার পর থেকে পিউবার্টির আগ পর্যন্ত তার যে ফলিকলের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ এখানে কি হয় এখানে প্রাইমারি যে সেটটা থাকে এই যে এই প্রিমোরডিয়াল জার্ম সেলের ভিতরে যে প্রাইমারি সেটটা থাকে সেটা কি হয় প্রথমে প্রোফেজ 1 অফ মিউসিস মিউসিস মানে তো লাভ ছিল প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ টেলাফেজ তার মধ্যে থেকে প্রথমে প্রোফেজ ফেজটা হয় হওয়ার পরে সেটা আর ডিভিশন হয় না প্রোফেজ হয়ে এখানে অবস্থান করে আর সামনে বাড়া বেশি হয় না শুধুমাত্র প্রোফেজ মিউসিস 1 এর প্রোফেজ ফেজটা সে কমপ্লিট করে সেখানে বসে থাকে সেটা কতক্ষণ পর্যন্ত পিউবার্টির আগ পর্যন্ত এই পর্যন্ত শুধুমাত্র এই মিউসিস 1 ডিভিশন হয় কিন্তু ফুল হয় না মিউসিস 1 এর জাস্ট প্রোফেজ ফেজটা কমপ্লিট হয় তারপর কি হয় Meanwhile, the primordial follicle turns into a primary follicle, meaning that the follicular cells surrounding the primary oocyte develop into granulosa cells. তার মধ্যে এই যে ইনফ্যান্সি থেকে পিউবার্টির সময় এই সময়ের মধ্যে যখন এই ভিতরে যখন এই যে প্রাইমোরিয়াল প্রাইমারি ওসাইট ডিভিশন হচ্ছে মিউসিস 1 আর তার বাইরের যে ফলিকল লেয়ারটা ছিল সেটাও ডেভেলপমেন্ট হবে
যে আগে একরকম ছিল এখন একটু বড় হয়েছে, সেটাকে বলা হয় ফলিকুলার ডেভেলপমেন্ট। তাহলে প্রিমোরডিয়াল যে ফলিকল গুলো ছিল এই যে আশেপাশে ফলিকল, সেটা হলো প্রাইমারি ফলিকল এবং এটার নাম হলো গ্র্যানুলোসা সেল। যে গ্র্যানুলোসা সেল এটার নাম হলো এইটা হলো পিউবার্টি আগ পর্যন্ত এই ফলিকল ডেভেলপমেন্টে পিউবার্টির আগ পর্যন্ত তৈরি হবে। তাহলে পিউবার্টি বলতে কি হবে, প্রথমে যে প্রিমোরডিয়াল যে জার্ম সেল প্রিমোরডিয়াল যে সেলটা ছিল সেটার মধ্যে প্রাইমারি সাইট ছিল, সেটা ইনফেন্সি থেকে পিউবার্টির সময় পর্যন্ত কি হবে, প্রথমে মিউসিস 1 হবে, মিউসিস 1 এর শুধু প্রুফেস স্টেজটা হবে, ওয়ে এখানে থাকবে আর বাইটি স্টেজ গুলো হবে না। আর প্রুফেস স্টেজ 1 মধ্যবর্তী সময় কি হবে, যে প্রিমোরডিয়াল জার্ম সেলের আশেপাশে যে ফলিকল গুলো ছিল সেগুলো একটু ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হওয়ার পরে একটা প্রাইমারি ফলিকল হবে। আমরা টার্ম ইউজ করি যে প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি, এরকম টার্ম ইউজ করি, মানে একটা ধাপ বাই ধাপ। প্রথম ধাপ হচ্ছে প্রাইমারি, তারপর ধাপ সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। তাহলে এখানে প্রথম ধাপে কি হবে, যে ফলিকুলার ডেভেলপমেন্ট হবে, সেটা হচ্ছে প্রাইমারি ডেভেলপমেন্ট তৈরি হবে, যে প্রাইমারি ফলিকল এবং এই যে সেলগুলো সেটার নাম হবে গ্র্যানুলোসা সেল। এবং এই সেলের একটা কাজ আছে, যে কাজগুলো আমরা দেখি যে কি কাজ করে। The second stage of follicular development begins for a few lucky primary follicles with the first menstrual cycle in puberty, and a few more primary follicles go into the second stage with each subsequent menstrual cycle. তাহলে কি হবে, এই যে এখানে সেকেন্ড স্টেজে বলা হচ্ছে যে কিছু প্রাইমারি ফলিকল, ওই যে দেখলাম আমরা যে একটা লাইফ টাইমে 2 মিলিয়ন থেকে মাত্র 400 ফলিকল, এইটা যে ফলিকল গুলো ছিল 2 মিলিয়ন জন্মের সময়, সেখান থেকে অল্প কিছু সংখ্যক মাত্র 400 যে ডেভেলপমেন্ট হতে পারে। তাহলে এখানে কি হয়েছে, এটাকে লাকি বলা হচ্ছে। এটা যখন একটা পিউবার্টির পরে যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তখন সেকেন্ডারি স্টেজ শুরু হয়। এখানে কি হয়, যে সেলগুলো মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় এবং এই প্রাইমারি ফলিকলগুলো এন্টার করে মেনস্ট্রুয়াল সাইকেল। In the second stage, the primary follicles develop into secondary and eventually tertiary or Graafian follicles. এখানে কি হয়, যে প্রাইমারি ফলিকল ছিল ফার্স্ট স্টেজে, তারপরে সেকেন্ডারি হলো, তারপরে টারশিয়ারি হলো। যে টারশিয়ারি যেটা হবে সেটাকে বলা হয় গ্রাফিয়াল ফলিকল। In a secondary follicle, the primary oocyte is still in the prophase step of meiosis 1, but now the follicle has additional layers of granulosa cells as well as theca cells. আর পরবর্তীতে এই যে সেকেন্ডারি টারশিয়ারি আরেকটা লেয়ার হবে, সেটাকে বলা হচ্ছে কি সেল, এই গ্রানুলোসা সেল। তারপর আরেকটা লেয়ার হবে, সেটাকে থিকা সেল বলা হচ্ছে। কিন্তু এই যে ভিতরে একদম শুরুতে যেই যে প্রাইমারি ওসাইট ছিল সেটা ওই প্রোফেজ স্টেজ পর্যন্ত থাকবে, কিন্তু জাস্ট তার পাশে লেয়ার গুলো একটা পর একটা শুধু ডেভেলপমেন্ট হবে। তো প্রথমে ছিল প্রাইমারি ফলিকল, সেটা একটা লেয়ার ছিল, তারপর পরবর্তীতে সেকেন্ডারি ফলিকল, সেটা আরেকটা লেয়ার হলো, সেটাকে বলা হচ্ছে গ্রানুলোসা সেল। তারপরে টারশিয়ারি ফলিকল হলো, যেটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, সেটা আরেকটা লেয়ার হলো, সেটার নাম হচ্ছে থিকা সেল। মানে সোজা কথা, যে এই যে আমাদের যে প্রাইমারি ওসাইট ছিল সেটা চারপাশে অনেকগুলো সেলের একটা লেয়ার তৈরি হবে, যে একটা সেলের ডেভেলপমেন্ট হবে, ফলিকল গুলো ডেভেলপমেন্ট করে তিনটা লেয়ার তৈরি করবে। প্রথম হচ্ছে প্রাইমারি ফলিকল, তারপর হচ্ছে কি সেকেন্ডারি থাকবে হচ্ছে গ্র্যানুলোসা সেল, তারপরে থাকবে হচ্ছে টারশিয়ারি আরেকটা লেয়ার, সেটা হচ্ছে থিকা সেল। এবং এই প্রত্যেকটা সেলের কিন্তু ফাংশন আছে, এই সেলের ফাংশনগুলো আমরা দেখি। Theca cells make androstenedione, which is a sex hormone precursor, and granulosa cells use the enzyme aromatase to convert it into estradiol. তাহলে থিকা সেলের কাজটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থিকা সেল কি করে, অ্যান্ডোস্টেনোডায়ন তৈরি করে। অ্যান্ডোস্টেনোডায়নটা আবার এই গ্র্যানুলোসা সেলের মধ্যে এনজাইম থেকে অ্যারোমেটেজ, সেটা এস্ট্রাডল তৈরি করে। তো এটা এখান থেকে পরে ইস্ট্রোজেন তৈরি হয়। আমরা শুধু মনে রাখি যে থিকা সেল, যে একটা ফলিকলের যে থিকা সেল থাকে সেখান থেকে তৈরি হয় ইস্ট্রোজেন, এটা মনে রাখলে হবে। বাকি এই নামগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট এখান থেকে মনে রাখার কথা হচ্ছে যে এই গ্রাফিয়ান যে ফলিকল আছে, গ্রাফিয়ান ফলিকলের যে থিকা সেল আছে সেখান থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, ঠিক আছে। আর আমরা জানি যে ফিমেলের মেল হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন তৈরি করতে থেকে থিকা সেল থেকে তৈরি হয়, এটা মনে রাখলে হবে। আর এখানে এই নামগুলো জাস্ট মনে রাখার দরকার নেই। তো কথা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি, আমরা বুঝতে পারতেছি? না ভাইয়া, বুঝতে পারছি। A member of the estrogen family. In a Graafian follicle, a central cavity তারপরে যে গানের ফলিকলটা এরকম থাকে, ভিতরে দেখা called the antrum forms within the follicle, and the granulosa cells secrete a nourishing fluid for the primary oocyte directly into the antrum. তাহলে এখানে কি হচ্ছে, এই যে এখানে যে প্রাইমারি ওসাইটটা ছিল সেটাকে তো আমাদের বাঁচাইতে হবে। সেটাকে বাঁচানোর জন্য কি করে, যে গ্রাফিয়ান ফলিকলের যে এই যে গ্র্যানুলোসা সেল আছে সেখান থেকে ফ্লুইড সিক্রেশন করে। যেহেতু এখানে কোনো এই ভিতরে কোনো ব্লাড সাপ্লাই নাই, তারপরে কোনো খাবার পৌঁছানোর ব্যবস্থা নাই, সেজন্য কি হয়, এই গ্রাফিয়ান ফলিকলের যে ভিতরের লেয়ার সেটাকে বলা হয়
এন্ট্রাম একটা গহ্বরের মতো, সেটার ভিতরে প্রাইমারি সেটটা থাকে। এই প্রাইমারি সেটটা থেকে আমাদের বাঁচাইতে হবে, শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, একদম ওভুলেশন আগ পর্যন্ত, মানে ওভার তৈরি হওয়ার আগ পর্যন্ত তাকে বাঁচাইতে হবে। তো বাঁচানোর জন্য কি করে, এখানে এই যে গ্র্যানুলোসার সেল, গ্রাফিয়ান ফলিকলের যে গ্র্যানুলোসার সেল আছে সেখান থেকে কিন্তু ফ্লুইড সিক্রেশন হয়। তো এই ফ্লুইডটাকে নারিশ করে, মানে নার্সিং করে সে এই প্রাইমারি সেটটাকে বাঁচিয়ে রাখে। যেহেতু এখানে কোনো কোনো ব্লাড সাপ্লাই নাই যে তার মাধ্যমে সে পুষ্টি নিবে বা ব্লাডের মাধ্যমে পুষ্টি আসবে, সেজন্য এই গ্র্যানুলোসার সেল আছে, সে সেলটাই তাকে বিভিন্ন প্রকার ফ্লুইড দিয়ে তাকে এরকম তাকে নার্সিং করে তাকে জীবিত রাখে, যাতে তাকে এরকম নষ্ট হতে দেয় না। এই গ্রাফিয়ান ফলিকলের এই গ্র্যানুলোসার সেলের এটা হচ্ছে আরেকটা কাজ। The second stage takes roughly 70 to 85 days and results in a few fast-growing graphene follicles. তাহলে আমরা ফলিকল ডেভেলপমেন্টের সিরিয়ালটা যদি দেখি, যে একটা ফিমেল জন্মগ্রহণ করার সময় তার 2 মিলিয়ন ফলিকল থাকে। এই ফলিকল 2 মিলিয়ন ফলিকলটা থেকে যখন পিউবার্টি হবে, তার প্রতি পিউবার্টি হওয়ার শুরু থেকে, মানে যখন মান্থলি সাইকেল শুরু হবে, তার থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হবে। তো এই যে ফলিকলগুলো থেকে কিন্তু ওভামটা ডেভেলপমেন্ট হবে। তো এটাকে জাস্ট যে ভাগ করছে, প্রথমটা হচ্ছে ইনফ্যান্সি থেকে পিউবার্টি। যে ইনফ্যান্সি থেকে পিউবার্টিতে কি হবে, তার এই ফলিকল যেটা আছে সেটা একটু বড় হবে, তার এই যে এটার মধ্যে একটা ডিভিশন হবে, মিওসিস 1 এর ফেজটা হবে, তার চারপাশে একটা প্রাইমারি ফলিকল হবে, একটা ফলিকল হবে। এটা হলে ইনফ্যান্সির আগ পর্যন্ত। যখন ইনফ্যান্সি হয়ে যাবে, মানে পিউবার্টি হওয়ার পর থেকে 70 থেকে 85 দিন, তার মানে এভারেজ 2.5 মাস। তাহলে পিউবার্টি হওয়ার 2.5 মাস পর্যন্ত কি হবে, তার ওইটা আরো ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হয়ে সেকেন্ডারি ফলিকল তৈরি করবে, তার গ্র্যানুলোসার সেল তৈরি হবে, তারপর টারশিয়ারি ফলিকল তৈরি করবে, গ্রাফিন ফলিকল তৈরি করবে। তারপরে গ্রাফিন ফলিকলটা কি করবে, সে তার ওই যে প্রাইমারি সাইটটা ছিল সেটাকে নারিশিং করবে। তার পরবর্তীতে স্টার্চ চলে যাবে। এই সেকেন্ড স্টেপ বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, একটু কঠিন লাগতেছে, আমি একটু কঠিন করে পড়াচ্ছি যাতে করে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। সহজ করে পড়ালে তো আমি একটু কঠিন করে, মানে সব নিয়ে আসছে কঠিন করে হবে, প্রথম কঠিন মনে হবে, কয়েকবার শুনলে দেখলে সহজ মনে হবে। ঠিক আছে? The third stage of follicular development starts when the graphene follicles are ready and occurs during the follicular phase of the menstrual cycle. থার্ড স্টেপে কি হলো, যে পিউবার্টি হওয়া 2 থেকে 2.5 মাস পরে গ্রাফিন ফলিকল রেডি হলো। রেডি হলো মানে সে এবার ওভুলেশন করতে পারবে, সে এবার একটা ওভাম রিলিজ করতে পারবে। এই গ্রাফিন ফলিকল থেকে কিন্তু আমাদের যে প্রাইমারি সেটটা ছিল সেটা থেকে কিন্তু ওভাম তৈরি হবে। তার মানে গ্রাফিন ফলিকলটা ফার্স্টে রেডি হলো, রেডি হওয়ার পরে এখন আমাদের ওভুলেশন হবে। এখন আমাদের পিউবার্টি থেকে 2 থেকে 2.5 মাস পরে আমাদের গ্রাফিন ফলিকল রেডি হলো। রেডি হওয়ার পরে কি হলো, ওভুলেশন হবে, তার মানে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হবে। তাহলে আমরা এই মেনস্ট্রুয়াল সাইকেল শুরুর আগ পর্যন্ত আমরা দেখলাম। তার মানে মেনস্ট্রুয়াল শুরু হতে কতদিন সময় লাগলো, যে একটা ফিমেল জন্মগ্রহণ পর থেকে তার পিউবার্টি হবে, পিউবার্টি হওয়ারও 2 থেকে 2.5 মাস পরে তার যখন গ্রাফিন ফলিকল রেডি হবে, রেডি হওয়ার মানে কি, তার আশেপাশে যে হরমোন আরো সবগুলো যখন রেডি হবে, তখন তার একটা মান্থলি সাইকেল শুরু হবে। এবং তার এই সাইকেলে কতদিন থাকবে, মেনোপজের আগ পর্যন্ত থাকবে। এবং এই সময়ের মধ্যে প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হবে। এবং এই সাইকেলটা, সেটিকে আমরা বলতেছি মেনস্ট্রুয়াল সাইকেল। আর মেনস্ট্রুয়াল সাইকেল প্রিপারেশন হওয়ার জন্য একটা দরকার হচ্ছে ফলিকল। আর এতক্ষণ যেটা আমরা দেখলাম এটা হচ্ছে ফলিকুলার ডেভেলপমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারছো ফলিকুলার ডেভেলপমেন্ট কি স্টেজগুলো? জি ভাইয়া। So let's briefly switch gears and go over to the highlights of the menstrual cycle to put that follicular phase into context. The menstrual cycle starts on the first day of menstrual bleeding, lasts 28 days on average from then. মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে শুরু হয় কখন থেকে, যখন ফার্স্ট ডে অফ ব্লিডিং, যখন প্রথম দিন থেকে ব্লিডিং হয় সেখান থেকে শুরু হয়। এটা হচ্ছে অ্যাভারেজ করে 28 দিন। 28 দিন মানে হচ্ছে কত, 28 দিনে আমরা হিসাব করি, 28 মানে 4 সপ্তাহ। তার মানে ব্লিডিং শুরু হওয়ার থেকে এভারেজ 28 দিন, কারো 32 দিন হতে পারে, 30 দিন হতে পারে, কম বেশি হতে পারে, সেটা আমরা এভারেজ হিসাব করি, এভারেজ 28 দিন। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হবে কখন, যখন তার পিউবার্টি হবে, পিউবার্টি হওয়ার পরে আর 2.5 মাস পরে যখন গ্রাফিয়ান ফলিকলটা রেডি হবে, তখন তার ব্লিডিং টেকনিক থেকে শুরু হবে। সেটা হচ্ছে ফার্স্ট ডে অফ ব্লিডিং, এখান থেকে শুরু করে 28 দিন পর্যন্ত স্টে করবে। এবং এই সাইকেলটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। এবং এই সাইকেল চলবে কতদিন, যে চলবে হচ্ছে যেখান থেকে শুরু হলো, মানে মেনস্ট্রুয়াল সাইকেল পিউবার্টি থেকে শুরু হয়ে চলবে মেনোপজ আগ পর্যন্ত চলবে। এবং এই সময়ের মধ্যে প্রত্যেক মাসে
তার একটা করে ওভাম রিলিজ হবে। Assuming a 28-day cycle, the follicular phase makes up the first 2 weeks of the menstrual cycle, and the luteal phase the last 2 weeks. These two phases are separated by ovulation, which is when the follicle ruptures and releases an oocyte. তাহলে এখানে কি হলো, এই যে আমরা বললাম 28 দিন, 28 দিন আমরা দুইটা ভাগে ভাগ করি, 14 দিন এটা হচ্ছে ফলিকুলার ফেজ আর 14 দিন লুটিয়াল ফেজ, আর তার মাঝখানে থাকবে ওভুলেশন। তার মানে প্রথম 14 দিন হচ্ছে ফার্স্ট 2 উইক, প্রথম 2 সপ্তাহ হচ্ছে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ মানে হচ্ছে একটা ফলিকল ডেভেলপ হবে, মানে ডেভেলপমেন্ট হবে ফলিকল, সেটাকে ফলিকুলার ফেজ বলা হয়। আর লুটিয়াল ফেজ হচ্ছে মানে সিক্রেশন হবে, মানে ওভুলেশনের পরের যে ফেজটা সেটা হচ্ছে লুটিয়াল ফেজ। আর মাঝখানে দুটো ফেজকে ডিভাইড করতে ওভুলেশনের মাধ্যমে। ওভুলেশন মানে কি, এই যে গ্রাফিন ফলিকলটা ছিল সেটা রাপচার হয়ে ভিতরে যে প্রাইমারি ওসাইটটা ছিল সেটা ম্যাচিউর হয়ে এই একটা ওভাম বের হয়ে যাবে। তারপর দেখি আমরা That is ready to be fertilized. This usually occurs on day 14 of a 28-day cycle. The menstrual cycle is ultimately যদি কেটে যায় তাহলে আবার একই লিঙ্কে জয়েন করব আমরা, ঠিক আছে? প্রশ্ন করতে পারি, দেখি। controlled by the hypothalamus, which is at the base of the brain. Before puberty, the hypothalamus constantly secretes small amounts of a hormone called gonadotropin-releasing hormone. তাহলে এবার আমরা দেখব হচ্ছে হরমোন কিভাবে এটাকে রেগুলেশন করতেছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের কি সবসময় রাখতে হবে, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। এই যে ব্রেনের ছোট্ট একটা অংশ, এই হাইপোথ্যালামাসটা আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস এখানে হচ্ছে একটা হচ্ছে পিউবার্টির আগে কি করে আর একটা পিউবার্টির পরে কি করে। পিউবার্টির আগে কি করে, সিক্রেট করে গোনাডোট্রপিন হরমোন, সেটাকে বলা হয় গোনাডোট্রপিন। মানে যে গোনাড বলতে ফিমেলের আমরা বুঝি যে ওভারি, আর মেলের বুঝি টেস্টিস। তো ওইখান থেকে হরমোন রিলিজের জন্য সে উদ্দীপনা দেয়, সেই গোনাডোট্রপিন হরমোন or GnRH. That GnRH travels to the nearby pituitary, which secretes two hormones of its own, follicle stimulating hormone, or FSH, and luteinizing hormone, or LH. তাহলে কি হলো, তাহলে এখানে এই যে হাইপোথ্যালামাস পিউবার্টির আগে কি করলো, গোনাডোট্রপিন হরমোনটা সিক্রেট করলো। তো এটা কোথায় গেল, পিটুইটারিতে গেল। পিটুইটারির মধ্যে থাকে দুটো পার্ট, একটা অ্যান্টিরিয়র একটা পোস্টেরিয়র। অ্যান্টিরিয়র পিটুইটারিতে গেল, এখান থেকে কি হলো, অ্যান্টিরিয়র পিটুইটারি কি করলো, ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেট করলো, এফএসএইচ আর লুটেইন হরমোন সিক্রেট করলো। তাহলে এই যে পিটুইটারি সিক্রেট করলো ব্লাডের মধ্যে, তো ব্লাড থেকে সেটা ওই ওভারিতে চলে গেল, ওভারিতে চলে গিয়ে সেখানে তার কাজ করবে। দেখি আমরা ওভারিতে বেশি কি কাজ করে। Once puberty hits, the hypothalamus starts to secrete GnRH in pulses, sometimes more and sometimes less. তাহলে পিউবার্টির আগে কি করে, একদম রেগুলার সিক্রেট করতে থাকে গোনাডোট্রপিন হরমোন। যখন পিউবার্টি হয়ে যায় তখন কি হয়, একটা ইম্পালসের মতো ঢেউয়ের মতো করে রিলিজ করে। যখন দরকার তখন বেশি করে, আবার যখন বেশি হলে তখন কম করে, মানে একটা ঢেউয়ের মতো। এই ওভারিতে সবসময় কিন্তু একই রকম এফএসএইচ বা এলএইচ দরকার হয় না। যখন এখানে ওভারিতে এলএইচটা বেশি থাকে তখন কি করে, হাইপোথ্যালামাস একটু কম সিক্রেট করে। আবার যখন এখানে হাইপোথ্যালামাস এফএসএইচ এলএইচ কমে যায় তখন আবার একটু বেশি সিক্রেট করে। এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ। যে জিএনআরএস ইজ ইম্পালসিভ। পিউবার্টির সময় কি হয়, পিউবার্টির পরে এই গোনাডোট্রপিন হরমোন যেটা আছে হাইপোথ্যালামাস, সেটা ঢেউয়ের মতো, যে একবার বেশি একবার কম। যখন এই এফএসএইচ বা এলএসএইচ লেভেলটা কমে যায় তখন সে বেশি পরিমাণে গোনাডোট্রপিন হরমোন সৃষ্টি করে। আবার যখন দেখা গেল এফএসএইচ বেড়ে গেল অনেক লেভেল, তখন আবার একটু কমায় দেয়, মানে ঢেউয়ের মতো। সেটাকে ইম্পালসিভ বলা হচ্ছে, পালসের মতো, মানে একবার বেশি একবার কম সেভাবে রিলিজ করে, গোনাডোট্রপিন রিলিজ করে। And the pituitary FSH and LH make the ovarian follicles develop. আর এই এফএসএইচ আর এলএইচ কি করে, এই ফলিকলটাকে ডেভেলপ করতে সাহায্য করে। এই দুটো হয় ফলিকলটা ডেভেলপ করতে সাহায্য করে। The amount of GnRH can be mapped out like a wave over time, and the frequency and amplitude of the waves of GnRH determine how much FSH and LH get produced by the pituitary. LH binds to LH receptors on theca cells, and they make progesterone and androstenedione. FSH binds to FSH receptors on granulosa cells, and they make aromatase and, as a consequence, estrogen. তাহলে এখানে কি হলো, এখানে এই দুটো হরমোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছে। কি কাজ করতেছে, যে লুটিনাইজিং হরমোন সে করতেছে ঠিক আছে। আর আমরা একটু আগে দেখে আসলাম যে ফলিকলের মধ্যে টারশিয়ারি ফলিকল বা গ্রাফিন ফলিকল ঠিক আছে থাকে, ঠিক আছে দিকে তৈরি হচ্ছে কি প্রজেস্টেরন।
ঠিক আছে, থেকে তৈরি হচ্ছে প্রোজেস্টেরন, আর এটা তৈরি করতেছে কে লুটেইন হরমোন। এটা আসতেছে কোথা থেকে? পিটুইটারি থেকে। এই দাঁড়াটা মনে রেখে না, পিটুইটারিকে স্টিমুলেট করতেছে গোনাডোট্রপিন হরমোন। প্রথমে এটা গোনাডোট্রপিন হরমোন পিটুইটারিকে স্টিমুলেশন করলো, পিটুইটারি সিক্রেট করলো লুটেইন হরমোন, লুটেইন হরমোন দিয়ে অ্যাটাক করলো থিকাসেলে, তারপর থিকাসেল করলো কি প্রোজেস্টেরন সিক্রেশন করলো। আর এদিকটা লুটেইন ফলিকল স্টিমুলেটিং হরমোন কি হলো, সে গ্র্যানুলোসার সেলের সাথে বাইন্ড হলো, এখান থেকে তৈরি হলো এস্ট্রোজেন। ঠিক আছে, তার মানে আমার দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করে এস্ট্রোজেন, আর লুটেইন হরমোন তৈরি করে প্রোজেস্টেরন। এই দুটো মনে রাখলেই এইটুকুর পড়া শেষ, যে কোন হরমোন কি তৈরি করতেছে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করতেছে এস্ট্রোজেন, আর লুটেইন হরমোন তৈরি করতেছে প্রোজেস্টেরন। এবং এই দুটো হচ্ছে কি ফিমেলের মূল সেক্স হরমোন, যে এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তাহলে এস্ট্রোজেন তৈরি করতেছে কে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর প্রোজেস্টেরন তৈরি করতেছে লুটেইন হরমোন। এতটুকু বুঝতে পারছো? একটু এটা বুঝতে হবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। Serum levels of estrogen and progesterone act as a feedback for the command center in the brain, which adjusts its hormone production according to the phases of the menstrual cycle. আর আমাদের বডির একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে কি, যদি বডিতে কোনো একটা কিছু বেশি বেড়ে যায় তখন সে একটা ফিডব্যাক দেয় যে আমার আর দরকার নাই। এরকমই এখানে যখন অনেক পরিমাণে এফএসি চ্যালেঞ্জ আসবে তখন সে আবার একটা নেগেটিভ ফিডব্যাক দেবে, যে পিটুইটারি তারপরে হাইপোথ্যালামাস থেকে আমার আর দরকার নেই, তখন সে সিচুয়েশনটা কমে দিবে। সেটাকে বলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। শরীরের প্রত্যেক জায়গায় মেকানিজম আছে, যখন কোনো জায়গায় অতিরিক্ত হয়ে যায় হরমোন এনজাইম বা যে কোনো অতিরিক্ত হয়ে যায় তখন সে একটা নেগেটিভ ফিডব্যাক দেয়, আমার প্রয়োজন হয়ে গেছে, আমার আর লাগবে না। তো এরকম যখন এখানে এই এফএসএ তার এলএসএ তার প্রয়োজন পরিমাণ হয়ে যাবে, তার অতিরিক্ত হয়ে যাবে, তখন সেখান থেকে আবার একটা সিগন্যাল দিবে পিটুইটারিকে হাইপোথ্যালামাসকে যে আমার আর দরকার নাই এফএসএ এলএসএ দরকার নাই। সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। During the follicular phase of each menstrual cycle, তাহলে এবার আমরা দেখি যে ফলিকুলার ফেজে কি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে। ফার্স্ট 2 উইক মানে প্রথম 14 দিন, বেবিং এর শুরু থেকে 14 দিন পর্যন্ত, ওভুলেশনের আগ পর্যন্ত কি হচ্ছে এখানে। the few fast-growing Graafian follicles enter the third stage of development. Pituitary FSH makes the follicles grow, and it also makes granulosa cells produce more estrogen. তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিছু সংখ্যক গ্রাফিক ফলিকল আসবে থার্ড স্টেজে। ওই যে বললাম 2 মিলিয়ন থেকে 400 আসে, এবং অল্প সংখ্যক আসলো, আসার পরে কি হলো, এখানে তো কনস্ট্যান্টলি আমাদের কি আসতেছে, এফএসএইচ আসতেছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারা কি করলো, এই ফলিকল যে গ্রাফিকগুলো সেটাকে ডেভেলপমেন্ট করলো, গ্রো করলো। আর কি করলো, গ্র্যানুলোসা সেল থেকে তারা তৈরি করলো কি ইস্ট্রোজেন। In addition to estrogen, the granulosa cells also secrete a hormone called activin. And activin stimulates FSH production, as well as binding to FSH receptors, and it stimulates the activity of granulosa cell aromatase as well. এবার এইখানে একটা মজার জিনিস হচ্ছে, এই যে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হওয়ার জন্য তারা আরো অনেক মানে প্রথমত নরমালি আমাদের এফএসএইচ আসতেছে এই হাইপোথ্যালামাস থেকে স্টিমুলেশন করে পিটুইটারি ফলিকল স্টিমুলেশন সিক্রেট করলো, তো ফলিকল স্টিমুলেশন হরমোন কি করলো, এটাকে বড় করতেছে। বড় করার পরে কি হচ্ছে, দেখা গেল যে এটা বড় হচ্ছে, আরো আমার এস্ট্রোজেন দরকার। তখন কি করলো, এই এই গাটের জন্য গ্র্যানুলোসা সেল আছে, সেখান থেকে আরেকটা কি হলো, একটা সিগন্যাল দিল অ্যাক্টিভেট, যে আমার আরো দরকার, আরো আমার এফএসএইচ দরকার। তখন কি করলো, সে আরো পিটুইটারি সিগন্যাল দিল যে আরো দরকার, তখন সে আরো এফএসএইচ দিল। যার কারণে কি হলো, এখানে প্রচুর পরিমাণে মোর এস্ট্রোজেন থাকে। তাহলে এখানে একটা মূল বেসিক কথা হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলের ফলিকুলার ফেজ যেটা, সেই ফেজের মধ্যে এস্ট্রোজেন লেভেলটা হাই থাকে। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে ফার্স্ট 2 উইকস যে ফলিকুলার ফেজ, সেই ফেজে যদি আমরা ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের রিপোর্টে আমরা অবশ্যই এস্ট্রোজেন লেভেলটা আমরা হাই পাবো। কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতেছি যে এটা ডেভেলপমেন্টের জন্য এই ফলিকল ডেভেলপমেন্ট এস্ট্রোজেন দরকার, যে নরমালি যেটা দরকার সেটা আসতেছে, তারপরে আরো অতিরিক্ত দরকার, চাহিদার জন্য আরো চাহিদা বেশি থাকার কারণে এই গ্র্যানুলোসা সেলটা আরো অতিরিক্ত সিগন্যাল দিচ্ছে পিটুইটারিতে যে আমাকে আরো দাও, আরো দাও। তখন পিটুইটারি আরো বেশি পরিমাণে এস্ট্রোজেন সিক্রেট করতেছে গ্র্যানুলোসা সেলের কারণে। গ্র্যানুলোসা থেকে এই অ্যাক্টিভিন কি করতেছে, আরো এটাকে সিগন্যাল দিচ্ছে যে পিটুইটারি আমাকে আরো আমাকে এস্ট্রোজেন এফএসএইচ দাও, আমার তার জন্য আরো আমার এফএসএইচ দরকার। এতটুকু বুঝতে পারছো? এখান থেকে একটা লাইন মনে রাখতে হবে যে ফলিকুলার যে ফেজ মেনস্ট্রুয়াল সাইকেলে, সেখানে এস্ট্রোজেন লেভেলটা সর্বোচ্চ থাকে, হাই লেভেলে এস্ট্রোজেন থাকে। এটুকু বুঝতে পারলে হবে। বুঝতে পারছো?
জি বুঝতে পেরেছি। আচ্ছা এখন কিন্তু কেটে যাবে, কেটে গেলে আমার এত হতো, বুঝছো? 1 মিনিট আছে তো কেটে যাবে। আচ্ছা ভাইয়া। পরে দেখি আমরা কেটে গেলে আবার নতুন করে হবে একই লিঙ্কে। So early in the follicular phase, a small rise in FSH leads to a large increase in estrogen. However, estrogen acts as a negative feedback signal. That is, it tells the pituitary to secrete less FSH and LH. Less FSH means that there is only enough left to stimulate one follicle. আচ্ছা একটু আমরা কেটে যাবে। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতেছি স্মল কিছু স্মল ইনক্রিজ এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সিটা কিছু বাড়বে, এফিসিয়েন্সিটা বাড়বে কিন্তু এফিসিয়েন্সি বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে আমাদের স্টোন তৈরি হবে, কারণ এখান থেকে স্টোন তৈরি করার জন্য এফিসিয়েন্সি নিতেছে এই ক্যানালিস আছে, স্টোন থাকবে। আর স্টোনটা কি করবে, যে একটা নেগেটিভ ফিডব্যাক হিসেবে আমরা এখানে দেখলাম যে এই ফলিকুলার ফেজ, সেই ফেজে আমাদের স্টোনের লেভেলটা অনেক বেড়ে গেল। এখানে কি হলো, প্রথমে এফএসএসটা বাড়লো, বাড়ার পরে এই গ্রাফিয়ান ফলিকল থেকে এই গ্যানোসাইট থেকে অ্যাক্টিভ ইনসিক্রেশন সেটা আরো এফএসএস বাড়াবে। এফএসএস বাড়ানোর কারণে কি হবে, স্টোনের লেভেলটা বাড়বে প্রচুর পরিমাণে, বিগ স্টুডেন্ট। আর স্টুডেন্টরা কি করতেছে, সেটাও একটা নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করতেছে, কারণ আমরা আগে বলছিলাম যে আমাদের শরীরে যখন কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় সেটা আবার একটা নেগেটিভ দেয়, যে আমার আর দরকার নেই, তখন স্টুডেন্টরা কি করতেছে, নেগেটিভ হিসেবে কাজ করতেছে। তো নেগেটিভ হিসেবে কাজ করার পরে কারণে কি হচ্ছে, সে বলতেছে যে না আমার আর স্টুডেন্ট দরকার না, আমার আর এই পিটুইটারিকে বলতেছে, সিগন্যাল দিচ্ছে যে আমার আর এফএসএস দরকার নাই। তাহলে কি হচ্ছে, সেই জন্য অনলি মাত্র একটা, অনলি ওয়ান ফলিকল ইজ স্টিমুলেটেড, মাত্র একটা ফলিকল সেটা ডেভেলপ করতে পারতেছে। যদিও গ্রাফিয়ান ফলিকল চাচ্ছিল যে আরো বেশি পরিমাণে এই এফএসএস নিয়ে আরো স্টুডেন্ট প্রডিউস করি, গ্রোথ করি, বড় করি, কিন্তু যেহেতু লেভেল থেকে নরমাল থেকে বেশি হয়ে গেছে স্টুডেন্টটা, সেজন্য স্টুডেন্ট নিজেই আবার নেগেটিভ সিগন্যাল দিচ্ছে পিটুইটারিকে যে আমার আর দরকার নাই, স্টুডেন্ট অনেক হয়ে গেছে। সেই জন্য আমাদের প্রতি মাসে মাত্র একটা ফলিকল, মানে একটা ওভারি তৈরি হয়। এটা বুঝতে পারছো? এটা পুরো দেখ আমার সামনে আসবে। জি ভাইয়া বুঝতে পেরেছি। সামনে The follicle that has the most FSH receptors hoards the most of this hormone and becomes the dominant follicle. It usually takes about a week for a dominant follicle to get selected, and after that happens, the rest of the follicles regress and die off. তারপরে কি হয়, যে এই যে একটা ফলিকল যেটা স্টিমুলেটেড হলো সেটা হচ্ছে ডমিনেন্ট, মানে সেটাই একমাত্র ফলিকল যেটা ওভুলেশন হবে। এবং আর বাকি যেগুলো ছিল, এখানে অনেক ফলিকল ক্লাস ছিল 400 মতো বা আরো অনেক বেশি, অনেক কয়টা, তো বাকিগুলা কি হবে, সে তার আর এই স্টিমুলেশন সে আর এফএসএস পাবে না, না পাওয়ার কারণে কি হবে, সেটা ডেভেলপমেন্ট হতে পারবে না, এবং সেটা হচ্ছে রিসেসিভ, এবং সেটা নষ্ট হয়ে যাবে, সেই ফলিকল নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র একটা ফলিকল ডেভেলপমেন্ট হবে, ওইখান থেকে ওভুলেশন। The dominant follicle keeps secreting estrogen for the rest of the follicular phase. The steady increase in estrogen makes the pituitary more responsive to the pulsatile action of the hypothalamic GnRH. তাহলে কি হবে, যে বাকিগুলো When blood estrogen levels এখানে কি হচ্ছে, এই ডমিন্যান্ট যে ফলিকলটা সেটা কি করবে, এখানে গ্যানোসিন থেকে আরো স্ট্রোজেন সিক্রেট করবে, এবং এই অল্প পরিমাণ স্ট্রোজেন সিক্রেট করার জন্য কি হবে, বাড়ার জন্য কি হবে, এই হাইপোথ্যালামাস আরো সিগন্যাল দিতে পারবে, যেহেতু বেশি হচ্ছে না, কারণ বেশি হওয়ার কারণে তো সে একটা নেগেটিভ সিগন্যাল যার কারণে তো বাকিগুলা মানে এফিসিয়েন্সিটা কমে গেছিল। তার পরবর্তীতে যখন আবার যখন নরমালে আসলো, তখন আবার এখান থেকে আবার সিক্রেশন হলো, কিন্তু একটা লেভেল পর্যন্ত থাকবে, বেশি হইলেই আবার এটাকে সেই স্টুডেন্ট নিজেই নেগেটিভ ফিডব্যাক ম্যানেজমেন্ট কাজ করে আর এফএসএসটা বন্ধ করে দিবে, সেজন্য শুধুমাত্র একটা পরিবার ডেভেলপ হবে, আর যেটা ডেভেলপ হবে সেটা হচ্ছে ডোমিনেন্ট, সেটা থেকে ডোমিনেন্ট করবে। reach 200 picograms per milliliter, dominant follicle estrogen becomes a positive feedback signal. That is, it makes the pituitary secrete a whole lot of FSH and LH in response to GnRH. এটা বুঝতে পারছো, জিনিসটা হচ্ছে যখন 200 পিকোগ্রাম পার এমএল, যে 200 পিকোগ্রাম মানে হচ্ছে পিক হচ্ছে 10⁻12, যখন 200 পিকোগ্রাম আসবে তখন সে পজিটিভ ফিডব্যাক দিবে যে তার আরো দরকার ডেভেলপমেন্ট করার জন্য। কিন্তু যদি 200 থেকে বেশি হয়ে আরো বেশি হয়ে যায়, 500-600 হয়ে যায়, তখন সে নেগেটিভ দিবে যে আমার আর দরকার নেই। তো নেগেটিভ দেওয়ার কারণে কি হবে, বাকিগুলা সে ডেভেলপমেন্ট করতে পারবে না, শুধু একটা ডেভেলপমেন্ট করবে। আবার যখন এটা একদম নরমাল 200 পিকোগ্রামে আসবে, তখন সে পজিটিভ ফিডব্যাক দিবে যে আমার এখন তো এখন এই এফএসএসটা কমে গেছে, এফএসএস কমে যাওয়ার কারণে সে একটা সিগন্যাল দিবে, বা স্টুডেন্টটা কমে গেছে আমার, তখন সে একটা পজিটিভ সিগন্যাল দিবে যে এখানে এফএসএস না,
এখানে স্টুডেন্টটা যখন 200 পিকোগ্রাম পার ml আসবে, তখন সে পজিটিভ প্রিভিউয়ে কাজ করবে যে আমার আরো আমার এফএসএস দরকার, তখন সিগন্যাল দিয়ে এফএসএস আসবে। এবং যখন আবার যখন বেড়ে যাবে, অনেক হয়ে যাবে, 500 600 800 হয়ে যাবে, তখন আমার নেগেটিভ সিগন্যাল দিবে যে আমার অনেক হয়ে গেছে, আর লাগবে না। তা এই জন্য দেখা গেছে যে এই ফেজের মধ্যে কি হচ্ছে, মানে এফএসএসটা অনেক থাকে, এফএসএসটা একদম ম্যাক্সিমাম পর্যায়ে থাকে, এফএসএস মানে দুটাই ম্যাক্সিমাম পর্যায়ে থাকে। কিন্তু এই স্টুডেন্টের কারণে সেই এফএসএসটা শুধুমাত্র একটা ফলিকলকে ডেভেলপমেন্ট করতে পারে, বাকিগুলোকে ডেভেলপমেন্ট করতে পারে না। কারণ যদি বেশি ডেভেলপমেন্ট করতে যায়, তখনই এই স্টুডেন্ট বেশি হয়ে যায়, তখন সেটা আবার বাধা দেয় এফএসএ আসতে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। This triggers the primary oocyte within the dominant follicle to finally complete meiosis 1 and turn into a secondary oocyte which has 23 chromosomes. তারপরে কি হচ্ছে যে প্রাইমারি oocyteটা যেটা ছিল সেটা থেকে সেকেন্ডারি oocyte হচ্ছে এবং ওভুলেশন হবে। The dominant follicle completes its third stage of development in a blaze of glory called ovulation. That's when the nearly 2 centimeter sized follicle ruptures and releases the tiny secondary oocyte into the fallopian tube. তাহলে এখানে কি হলো, এই 14তম দিন ফার্স্ট 2 উইক শেষ হলো, ফার্স্ট 2 উইকসে এটা হলো যে হরমোনাল লেভেল বাড়লো, স্ট্রোজেন বাড়লো এবং ফলিকলটা রেডি হলো। রেডি হওয়ার পরে কি হলো, 14তম দিনের পরে এই যে এই গ্রাফিয়ান ফলিকল যেটা, সেটার ভিতর থেকে এইটা প্রাইমারি oocyteটা সেকেন্ডারি oocyte হওয়ার পরে সেখান থেকে এই গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে এটা ভেঙে এই বের হয়ে গেল এই আমাদের ওভাম বা সেকেন্ডারি oocyte। সেটা কোথায় আসলো, ফলিকল টিউবে আসলো। প্রথমে আসছে যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসলো, পরে যে ফিব্রিয়া আঙ্গুলের মতো সেটা দিয়ে এই ফলিকল টিউবে আসলো। The secondary oocyte stops in metaphase of meiosis 2 and waits for fertilization as এই যে এটা এই সেকেন্ডারি oocyteটা মেটাফেজ 2 এর meiosis 2 হবে। মেটাফেজে হবে, প্রথম হচ্ছে মেটাফেজ হবে অফ meiosis 2 হবে। তারপরে সে এখানে ওয়েট করবে যেখানে কোনো পার মাসে কিনা, পার মাসে ওভুলেশন হবে, আর যদি না আসে তাহলে এটা ওভুলেশন হবে না, নষ্ট হবে। এখন আমাদের কাজ হচ্ছে কি, মূল কাজ হচ্ছে এখানে আমরা দেখবো যে এই যে বাইরের যে আবরণটা সেটার কি হবে, সেটা কি এখানে থেকে যাবে আজীবন, না এটা নষ্ট হবে না কি হবে, সেটা হচ্ছে এখানে দেখার বিষয়। এটা তো আমাদের ওভুলেশন হইলো, ওভুলেশন হওয়ার পরে যদি স্পার্ম এখানে আসে এই সময়ের মধ্যে, তাহলে একটা ফার্টিলাইজেশন হবে, একটা ইমপ্লান্টেশন হবে, একটা বেবি হবে। আর যদি স্পার্ম না আসে তাহলে এটা অটোমেটিক 4 5 10 দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই যে কভারটা যেটা আপনি বলেন যে এখানে ঠিক আছে, তারপরে সেটা কি হবে সেটা আমরা the menstrual cycle transitions into the luteal phase. The luteal phase এবার হচ্ছে লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে দেখবো আমরা যে এই যে ওভুলেশন শেষটা কি হবে। এটা লুটিয়াল ফেজ বলার কারণ হচ্ছে সিক্রেশন, মানে ওভুলেশন আমরা সিক্রেশন সেটা কি হবে, এটা হচ্ছে লুটিয়াল ফেজের কাজ। It makes up the second half of the menstrual cycle, week 3 and 4 of a 4-week cycle. Right after ovulation, while the LH levels are still high, the remains of the follicle turn into the corpus luteum, which is made up of luteinized granulosa and theca cells. এই যে আবরণটা ছিল সেটার নাম হবে তখন কর্পাস লুটিয়াম। এইবার আমাদের প্রফেট একটা কোশ্চেন আসে ফিজিওলজিতে যে রাইট ডাউন দ্য ফ্যাট অফ গ্রাফিয়ান ফলিকল আফটার ওভুলেশন, তাহলে হবে এটা হচ্ছে কর্পাস লুটিয়াম হবে, সোজা কথা। এটা কিন্তু বারে আসে যে রাইট ডাউন দ্য ফ্যাট অফ গ্রাফিয়ান ফলিকল আফটার ওভুলেশন, মানে ওভুলেশনের পরে গ্রাফিয়ান ফলিকলটা কি হয় সেটা সোজা কথা হচ্ছে কর্পাস লুটিয়াম হয়। এটা দেখতে হবে, বইয়ে লেখা আছে, সেটা কিন্তু তোমরা পড়লে বুঝবা না, যদি ইউটিউব যদি না বুঝো তাহলে কিন্তু বুঝবা না পড়ে। আবার এই কোশ্চেনটা বলি, কোশ্চেনটা হচ্ছে রাইট ডাউন দ্য ফ্যাট মানে এটা কি হয়, রাইট ডাউন দ্য ফ্যাট অফ গ্রাফিয়ান ফলিকল আফটার ওভুলেশন। এই যে ওভুলেশন হইলো, হওয়ার পরে গ্রাফিয়ান ফলিকল কি হয় সেটা প্রফেট কোশ্চেন আসে রিটেনে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি যে যেটা থাকবে অবশিষ্ট সেটাকে বলতেছে কর্পাস লুটিয়াম। এবং এটার দুটো থাকে, যে গ্রানুলোসা সেল ছিল, থিকা সেল ছিল, দেখি কি হচ্ছে এখানে। Luteinized granulosa cells secrete inhibin, which inhibits the pituitary gland from making FSH. Without FSH, estrogen levels fall, and the amount of LH goes back to the level before ovulation. এখানে কি করতেছে, ওভুলেশন হওয়ার পরে এই যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে ছিল, সেটা ওভুলেশন হওয়ার পরে সেটার নাম হলো কর্পাস লুটিয়াম। প্রথমে ছিল গ্রাফিয়ান ফলিকল, যখনই ওভুলেশন হলো তারপর নাম চেঞ্জ হয়ে গেল, নাম হলো কর্পাস লুটিয়াম।
এটার মধ্যে কোনো সাইড থাকবে না, কিছু থাকবে না, জাস্ট আবরণ থাকবে। আবরণের সেলগুলো থাকবে, সেলের মধ্যে কি গ্রানুলোসা সেল থাকবে, থিকা সেল থাকবে। তো গ্রানুলোসা সেল কি করবে, তখন একটা ইনহিবিন সিচুয়েশন করবে, ইনহিবিনটা বাধা দিবে পিটুইটারিকে যে আমার আর এফএস এর দরকার নাই, কারণ এখানে তো আমার কোনো সাইড নাই, আমি কাকে ডেভেলপমেন্ট করব, সো আমার এফএস এর যেটা ছিল সেটা আর দরকার নাই। তখন পিটুইটারি কি করবে, এফএস কমাই দিবে। এফএস কমাই দেওয়ার কারণে কি হবে, স্ট্রোজেন কমে যাবে এবং লুটিনারি হরমোন কমে যাবে। এটা হচ্ছে গ্রানুলোসা সেলের কাজ। Luteinized theca cells respond to the low LH concentrations after ovulation by producing more progesterone. So, overall, this means that progesterone surpasses estrogen as the dominant hormone during the luteal phase. এবার এখানে একটা বেসিক কথা হচ্ছে, আমরা ফলিকুলার ফেজে দেখছিলাম কোন হরমোন বেশি থাকে, একদম বলো তো, বলো ফলিকুলার ফেজে কোন হরমোন বেশি থাকে, ডোমিনেন্ট হরমোন কোনটা? জি ভাইয়া, প্রশ্নটা বুঝতে পারিনি। ফলিকুলার ফেজে কোন হরমোনটা বেশি থাকে, ডোমিনেন্ট থাকে? ভাই ইস্ট্রোজেন। এস্ট্রোজেন বেশি থাকে ফলিকুলার ফেজে। আর এই লুটিয়াল ফেজ যেটা, সেটাকে বেশি থাকে হচ্ছে প্রোজেস্টেরন, সেটা হচ্ছে ডোমিনেন্ট হরমোন। এই দুটো মনে রাখতে হবে যে ফলিকুলার ফেজে আমাদের বেশি থাকে হচ্ছে এস্ট্রোজেন, এবং লুটিয়াল ফেজের মধ্যে বেশি থাকে হচ্ছে প্রোজেস্টেরন। আর এখানে কেন বেশি থাকে, ঠিক আছে, সে প্রোজেস্টেরন সিক্রেট করে বেশি পরিমাণে। আচ্ছা, তারপরে কি হয় দেখি আমরা। Of the menstrual cycle. If fertilization occurs, meaning if a sperm meets the secondary oocyte, then the corpus luteum continues making progesterone until the placenta forms. If fertilization doesn't happen, then the corpus luteum stops making hormones after around 10 days, becomes fibrotic, and is called the corpus albicans. এবার দেখো, যদি এখানে যে ওভুলেশনটা হলো, হওয়ার পরে যদি এখানে একটা স্পার্ম মিট করে ওভুলেশন হয়, মানে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে কি হবে, হলে এই কর্পাস লুটিয়াম যেটা ছিল সেটা এই থিকা সেল প্রোজেস্টেরন সিক্রেট করতেই থাকবে। আর এই প্রোজেস্টেরনটা প্রথম একটা আম্বিলিকাল তৈরি হবে, মানে একটা বেবি বা একটা ফিটাসের একটা বাসস্থান, যে ইউটেরাসের ল্যাবটা বড় করতে থাকবে। তারপরে এখানে একটা একটা ফিটাস থাকার জন্য একটা স্থান লাগবে, তো ওইটাকে প্রোজেস্টেরন সিক্রেট করতেই থাকবে, যাতে করে সে ফার্টিলাইজেশন করবে, যাতে করে সে তার একটা ফিটাসটা সে ধারণ করতে পারে, ইউটেরাসটা। সেজন্য প্রোজেস্টেরন সিক্রেট হতে থাকবে। যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে এই এই কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন সিক্রেট করবে আনটিল যখন পর্যন্ত প্লাসেন্টা ফর্ম না হবে, যেটাকে আমরা ফুল বলি বা অমরা বলি। অমরা হওয়ার আগ পর্যন্ত প্রোজেস্টেরন সিক্রেট করতে থাকবে কর্পাস লুটিয়াম। আর যদি এখানে ফার্টিলাইজেশন না হয়, আর 10 দিন পরে কি হবে, সে আর কোনো প্রোজেস্টেরন সিক্রেট করবে না, সে শুকায় যাবে। শুকায় যায়, একটা নাম হবে কর্পাস অ্যালবিকান্স। আচ্ছা, তারপরে After ovulation, the secondary oocyte makes a very quick journey through the peritoneal space and lands in the fallopian tube. The first part is the fimbriae, which are the finger-like projections that surround the ovary and guide the secondary oocyte into the fallopian tube. Next is the infundibulum, and then the ampulla region, which is where fertilization typically happens between the secondary oocyte and the sperm. This is the magical spot where they meet. আচ্ছা, তাহলে এই যে দেখি এখানে তারপর ওভুলেশন হওয়ার পরে কি হলো, ফিব্রিয়া থেকে কালেকশন করে ওভাম থেকে আসলো, ইনফান্টিবুলাম আসলো, অ্যাম্পুলা আসলো, ফার্টিলাইজেশন হবে। যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে তো কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেট ঠিক থাকবে, প্লাসেন্টা ফর্ম করা পর্যন্ত। যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে কি হবে, কর্পাস লুটিয়াম যেটা ছিল সেটা শুকিয়ে যায়, কর্পাস অ্যালবিকাস করবে। এইটুকু আমরা এখান থেকে বিষয় করা হলো, এগুলো আচ্ছা। By peritoneum and supported by the mesosalpinx, which is part of the broad ligament. On the inside, the fallopian tubes have smooth muscle with an inner lining that has ciliated cells that slowly sweep the secondary oocyte or zygote towards the uterus. এখানে এই যে এখান থেকে তো এটাকে ট্রান্সফার হওয়ার জন্য কি দরকার, সিলিয়ার মতো চুলের মতো, সেটা আস্তে আস্তে এটাকে এই যে এরকম থাকে হেয়ার লাইক স্ট্রাকচার, এই সিলিয়াটা তাকে এরকম এই দিকে নিয়ে এখানে ফার্টিলাইজেশন হওয়ার পরে স্মুথ মাসেলের মাধ্যমে এই এই ইউটেরাসে আসলো, ক্যাভিটিতে আসলো, আসার পরে এখানে সে একটা প্লাসেন্টা পাইলো এবং সেখানে ইমপ্লান্টেশন হইলো। কারণ ওই যে এখান থেকে এই কর্পাস লুটিয়াম যেটা ছিল, কর্পাস লুটিয়াম বা এই গ্রাফেট ফলিকলের পরে ওভুলেশন যেটা ছিল, সেটা প্রোজেস্টেরন সিক্রেট করতেছিল এবং এই প্রোজেস্টেরন এখানে ইউটেরাসটাকে ডেভেলপমেন্ট করতেছিল। আচ্ছা, এবার আমরা ইউটেরাসের এগুলো তো আমরা এইগুলো আলাদা দেখো, ঠিক আছে? ইউটেরাসের এই লিগামেন্ট সেগুলো আমরা দেখতে পাবো, as well as the mesometrium, which is part of the broad ligament. The wall of the uterus has 3 layers.
the perimetrium, which is a layer continuous with the lining of the peritoneal cavity, the myometrium, which is made of smooth muscle that contracts during childbirth to help push the baby out, and the endometrium, a mucosal layer that undergoes monthly cyclic changes. During the follicular phase of the menstrual cycle, তিনটা লেয়ার থাকে, হচ্ছে পেরিমেট্রিয়াম যেটার সাথে যে অ্যাপেন্ডিক্সের কভারিং পেরিটোনিয়াম লাগানো থাকে, আর হচ্ছে মায়োমেট্রিয়াম মাঝখানে থাকে স্মুথ মাসেল লেয়ার, যেটা হচ্ছে চাইল্ডটাকে যখন এই যে এখান থেকে ওভুলেশন হইলো, হওয়ার পরে এই কি বলে এই ফেলিপিয়ান টিউবের মাধ্যমে এই দিকে আসলো, ফার্টিলাইজেশন হইলো, হওয়ার পরে এখানে মধ্যে বেরিয়ে আসলো, তখন এই বাচ্চাটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মাঝখানে মাসেলটা কি করে একটা কন্ট্রাকশনের কাজ করে। আর এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম ভিতরের লেয়ারটা, সেটা কি করে মাসকুলার লেয়ার, সেটা মাসে সাইক্লিক চেঞ্জ। এখানে প্রতি মাসে যখন ওভুলেশন হওয়ার পরে যখন ওই লুটিয়াল ফেজে যখন যেখানে প্রোজেস্টেরন আসছিল, প্রোজেস্টেরন যখন করতেছিল ওই যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে ঠিক আছে প্রোজেস্টেরন সিক্রেট করতেছিল, তো ওই প্রোজেস্টেরনটা সেটাকে এরকম বড় করে ডেভেলপমেন্ট করে, যাতে করে এখানে একটা যদি ওই এগ আর ফার্টিলাইজেশন হওয়ার পরে যেটা আসার পরে সেখানে যাতে করে ভালোভাবে ইমপ্লান্টেশন হইতে পারে, সেজন্য সেটাকে তৈরি করে সেই প্রোজেস্টেরন হরমোনটা এখানে লেয়ারটাকে। the endometrium thickens in case fertilization occurs. During the luteal phase, spiral arteries emerge to bring more nutrients to support the thick endometrium. If fertilization doesn't occur, ফলিকুলার ফেজ, যখন ফলিকুলার ডেভেলপমেন্ট তখন থেকে শুরু হয় এই এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্টটা। এন্ডোমেট্রিয়াম ঠিক হয় মোটা হয়, আর লুটিয়াল ফেজে হয় এখানে কিন্তু আর্টারি থাকে, স্পাইরাল আর্টারি থাকে। সেই আর্টারিগুলা যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে সেই আর্টারিগুলা আর ব্লাড সাপ্লাই পায় না পেয়ে চুপসে যায়। the spiral arteries collapse and the superficial layers of the endometrium die. During menstruation or menstrual bleeding, the dead tissue is removed or sloughed off of the uterus through the vagina. এই হচ্ছে শেষের পর্যায়ে আমরা তাহলে কি হলো, এখানে আমরা ইউটারাস থেকে পুরো ডাকটা একদম সামারি থেকে অল্প সময় সহজ এত মনে হয় এটা মনে একটা সামারিটা কি, যে ইউটারাসের যে এন্ডোমেট্রিয়াম আছে সেই লেয়ারটা যখন এখানে একটা ফলিকল ডেভেলপমেন্ট হলো, প্রথম ইনফেন্স ফার্স্ট স্টেজে কি হয় ইনফেন্সি টু পিউবার্টি, তারপরে পিউবার্টি থেকে 2.5 মাস, তারপরে স্টার্ট ডেট, তারপরে তার মেনস্ট্রুয়াল ব্লিডিং শুরু হলো। তাহলে এই যে একটা ফলিকল ডেভেলপমেন্ট হলো, হওয়ার পরে তার ব্লিডিং শুরু হলো, ব্লিডিং শুরু হওয়ার থেকে ফার্স্ট 2 উইক থেকে ওভুলেশন হবে। ওভুলেশন হওয়ার সময় কি হবে, তার ইস্ট্রোজেন লেভেলটা বেশি থাকবে, এবং এই ইস্ট্রোজেন কি করবে একটা পরিবেশ তৈরি করবে, এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে বড় করবে, ঠিকার করবে। এখন ওভুলেশন হলো, হওয়ার পরে তার কি হলো, এই ওভুলেশন হওয়ার পরে তার ইস্ট্রোজেন লেভেলটা কমে যাবে। তো এখানে কমে যাওয়ার পরে এই যে ওভুলেশন হওয়ার পরে যে গ্রাফিয়ান ফলিকলটা ছিল সেটার নাম হবে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হবে প্রোজেস্টেরন, এবং এই প্রোজেস্টেরন সিক্রেট হবে। আর যদি এখানে ফার্টিলাইজেশন হয় তাহলে কি হবে, কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন সিক্রেট করবে, যাতে করে সে একটা প্লাসেন্টা ফর্ম করতে পারে। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হবে, এখানে যে স্পাইরাল আর্টারিগুলো ছিল সেই স্পাইরাল আর্টারিগুলো সে ব্লাড সাপ্লাই পাবে না পাওয়ার কারণে এই যে এখান থেকে যে একটা ওভাম ছিল সেই ওভামটা দিকে এসে এদিকে আসবে, এবং এটার সাথে এই লেয়ারের সাথে ব্লিডিং এর মাধ্যমে এই এখান দিয়ে ভ্যাজাইনা দিয়ে বের হয়েছে, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ব্লিডিং। আচ্ছা, এতটুকু ছিল আজকের ক্লাস, সবাই বুঝতে পারছো না? জি ভাইয়া।